নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি আলোচনা করব পল্লী জননী কবিতাটির অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে। গত ক্লাসে আমরা পল্লী জননী কবিতাটি আলোচনা করেছিলাম। কবিতার বিভিন্ন লাইন পড়ে পড়ে এর যে অর্থগুলো আছে, অন্তর্নিহিত যে ভাবটা আছে, সেটি আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা ইতিমধ্যে সবাই বইপত্র নিয়ে রেডি হয়ে গেছো। আজকে তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে, দেখো প্রথমে যে ছবিটা আছে সেটি হচ্ছে একটি মা তার সন্তানকে আদর করছে। উপরে ছবি দেখে 5টি বাক্য তৈরি করো। এই বাক্যটা হবে তোমাদের পল্লী জননী কবিতার মূলত রিলেটেড প্রশ্ন। পল্লী জননী কবিতায় কি দেয়া আছে? মায়ের যে অপত্য স্নেহ বা অপরিসীম যে মাতৃস্নেহটা রয়েছে, সেই স্নেহের যেরকম বর্ণনা দেয়া আছে, ঠিক তেমনিভাবে দরিদ্র মায়ের হাহাকার এবং কষ্টের কথাও কিন্তু রয়েছে। কারণ তার ছেলেকে সে অসুস্থ অবস্থায় কোনো ডাক্তার দেখাতে পারেনি, উপযুক্তভাবে শরীরকে সুস্থ করার জন্য পথ্য বা রোগীর খাবারের আয়োজন সে করতে পারেনি। যেহেতু কুসংস্কারাচ্ছন্ন মা, এই জন্য তার মনের মধ্যে নানান ধরনের অমঙ্গল আশঙ্কা বা অমঙ্গল চিন্তা দেখা দিয়েছে, যে চিন্তার কারণে মা বারবার শিউরে উঠেছে। কিন্তু পরবর্তীতে নিজের মনকে নিজেই সান্ত্বনা দিয়েছে বা প্রবোধ দিয়েছে, তার ছেলে নিশ্চয়ই ভালো হবে, তার ছেলে কোনো অমঙ্গল হবে না, আশায় বুক বেঁধেছে। এই পল্লী জননী কবিতার মাঝখানে যে কষ্টের কথাগুলো আছে, তোমরা সেই বিষয় নিয়েও লিখতে পারো। আবার মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, সেই বিষয়টা নিয়ে লিখতে পারো। মূলত এখানে উপরের ছবি দেখে 5টি বাক্য যেটি তৈরি করতে বলছি, সেটি হচ্ছে গিয়ে মূলত পল্লী জননী কবিতার আলোকে তৈরি করতে হবে। পরবর্তীতে দেখো তোমাদের দলীয় কাজ কিছু থাকতে পারে। এখানে যেহেতু আমাদের ক্লাস নেই, আমরা দলীয় ভিত্তিতে কোনো কাজ করতে পারছি না, এর জন্য একক কাজ করতে হবে। দেখো প্রশ্ন থাকতে পারে যে মা কেন ছেলের শিওরে বসে আছেন। এখন শিওর শব্দটা যে আছে, শিওর মানে হচ্ছে মাথার কাছে, শির শির মানে হচ্ছে মাথা, আর শির থেকে শব্দটি এসেছে শিওর। আবার দেখো একটা প্রশ্ন আছে যে একেলা জাগেছে মাতা, এই চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে, বা বিরোহী মায়ের একেলা পরাণ দোলে কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে। ভালো যে লাগে না পল্লী জননীর ছেলে, এ কথাটি বলেছে কেন। দেখো পচন শব্দের অর্থ হয়েছে পচে গেছে এমন। আবার যদি প্রশ্ন করা হয় যে জ্ঞানমূলক কিছু, জসীমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন, সেটি হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বেড়ার ফাঁক দিয়ে কি আসছে, উত্তর হবে শীতের বায়ু। কুয়াশা কাফন ধরে কারা চলে, জোনাকি মেয়েরা। এদোডোবা হতে কিসের ঘ্রাণ আসছে, পচে যাওয়া পাতার ঘ্রাণ অথবা পচানো পাতার ঘ্রাণ। দেখো তোমাদের জন্য কিছু অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করেছি, সেগুলোর আলোচনা করব এখন। সেগুলো হচ্ছে যে, দেখো প্রথমেই আছে বিরোহী মায়ের একেলা পরাণ দোলে। বিরোহী মায়ের একেলা পরাণ দোলে বলতে কি বোঝানো হয়েছে। এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা, রোগাক্রান্ত ছেলের পাশে বসে নানা রকম অশুভ আশঙ্কায় মায়ের যে উদ্বিগ্ন অবস্থা, তাকে বোঝানো হয়েছে। আমি জ্ঞানটা আবার বলছি, রোগাক্রান্ত ছেলের পাশে বসে নানা রকম অশুভ আশঙ্কায় মায়ের যে উদ্বিগ্ন অবস্থা, সেটিকে বোঝানো হয়েছে। অনুধাবনের ব্যাখ্যা যে অংশটা, সেটা অনুধাবন অংশটা হবে এরকম যে, অসুস্থ ছেলেকে নিয়ে মা একা জেগে আছেন, চতুর্দিকে নিস্তব্ধ অবস্থা, কোনো কারো সারা শব্দ শোনা যাচ্ছে না। ধীরে ধীরে ছেলের অসুস্থ আরো বেশি হয়ে যাচ্ছে এবং মায়ের মনে নানান ধরনের আশঙ্কার তৈরি হচ্ছে যে তার ছেলে বাঁচবে কিনা, বা তার ছেলে কোনো ক্ষতি হবে কিনা। এই যে আশঙ্কা, এই আশঙ্কার কারণে তার মা পরাণ দোলে বলতে বোঝানো হচ্ছে তার যে হার্টবিটের অবস্থা আছে, সেটি
ফ্ল্যাকচুয়েট করছে, একবার বেড়ে যাচ্ছে আবার একটু কমে যাচ্ছে। তার মানে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে ছেলের জন্য মায়ের যে মায়া মমতা আছে সেটার কারণে মায়ের যে অসহায় অবস্থাটা আছে সেটিকে বোঝানো হয়েছে বিরোহী মায়ের একেলা পরাণ দোলে এই লাইনটার মাধ্যমে। পরবর্তীতে আছে যে 2 নাম্বার অনুধাবন, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ, বলতে কি বোঝানো হয়েছে? সাথ মানে হচ্ছে সাথে। এটি হচ্ছে নির্ঘুম ছেলের কষ্ট দেখে মার ইচ্ছে হয় তার সব স্নেহ উজাড় করে দিতে। আমি আবার বলছি, নির্ঘুম ছেলের কষ্ট দেখে মায়ের ইচ্ছে হয় তার বুকে যত স্নেহ আছে সমস্ত স্নেহ উজাড় করে দিতে। কারণ তার ছেলেটা অনেক চঞ্চল ও দুরন্ত ছিল। যখন সুস্থ ছিল, এই দুরন্ত ও চঞ্চল ছেলে রুগ্ন হয়ে শুয়ে থাকতে আর ভালো লাগছে না, তার ঘুম আসছে না। তার মাকে বারবার বলছে যে কখন সকাল হবে, এভাবে শুয়ে থাকতে আর ভালো লাগে না। মা যখন বলেছে যে একটু ঘুমানোর চেষ্টা কর, তখন বলেছে যে ঘুম যে আসে না, আমি সেটার কি করব। এই কথাটা শুনে মায়ের মনে হয়েছে যে তার মনের ভিতরে বা বুকের ভিতরে যত স্নেহ আছে সব স্নেহ হাতের মাধ্যমে যদি তার ছেলের সারা শরীরে বুলিয়ে দিতে পারতো, তাহলে হয়তো বা তার একটু স্বস্তি লাগতো বা একটু ভালো লাগতো। কারণ অসুস্থ ছেলে সারা গায়ে মা কি করছিল? হাত বুলাচ্ছিল। কারণ পল্লী জননী কবিতায় আমরা কি দেখেছি যে পাণ্ডুর গালে মা চুমু খেয়েছে এবং সারা গায়ে কি দিয়েছে? হাত বুলিয়ে দিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বরে আছে, পল্লী জননী কেন নামাজের ঘরে মোমবাতি ও দরগায় দান দিতে চেয়েছেন? এইটার জ্ঞানমূলকটা হচ্ছে, অসুস্থ পুত্রের সুস্থতা কামনা করে মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান দেওয়ার কথা বলেছেন। কারণ পল্লী জননী যে মায়ের বর্ণনা আমরা পেয়েছি এই কবিতার মধ্যে, সেটি সেখানে আমরা দেখেছি যে মা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন মানুষ এবং দরিদ্র মাতা। তিনি তার সন্তানের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। এ কারণে তার একমাত্র ভরসা হয়েছে মসজিদে এবং বিভিন্ন দরগায় মানত করার মাধ্যমে বা দান করার মাধ্যমে। তিনি চেয়েছেন যে এই সামান্য অর্থ থাকলেও তিনি যদি এইসব দান করেন, তারপরও তার ছেলে যেন সুস্থ হয়ে যায়। মূলত সন্তানের আরোগ্য কামনায় মা এখানে নামাজের ঘরে মোমবাতি এবং দরগায় দান দিতে চেয়েছেন। আবার বলছি, সন্তানের আরোগ্য কামনা বা সুস্থতা কামনায় মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান দিতে চেয়েছেন। 4 নম্বর প্রশ্ন, দুধ ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভুঁড়ি, বলতে কি বোঝানো হয়েছে? মানে হচ্ছে যে সন্তানের মৃত্যু ভয়ে বিরোহী মায়ের মনে জেগে ওঠে এটি কথা, মানে এই যে তার সন্তানের মৃত্যু চিন্তাটা তার মনে আসছে, এটাই হচ্ছে তিনি নিজেকে বোঝাচ্ছেন। দুধ ছাই, আমি কি আশঙ্কা করছি যে আমার ছেলে বেঁচে থাকবে কিনা, প্রাণ নাশ হবে কিনা, এই যে শঙ্কাটা, এই জন্য সে দুধ ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভুঁড়ি, এটি বোঝাতে চেয়েছে। আবার আছে যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হইয়া কোণে। এই দুটো দিয়ে মূলত 4 এবং 5-এর জ্ঞান এবং অনুধাবন একই ধরনের হবে। সেটা হচ্ছে সন্তানের মৃত্যু ভয়ে বিরোহী মায়ের মনে জেগে ওঠে যে শঙ্কা বা আশঙ্কার কথা, সেটা কথাই বলা হয়েছে। কারণ সন্তান হচ্ছে মায়ের অংশ এবং সবচেয়ে আপনজন। কখনোই কোনো মা তার সন্তানের অমঙ্গল কামনা করতে পারেন না। অসুস্থ সন্তানের কে দেখে যখন মনে হয়েছে যে তার সন্তান বাঁচবে কিনা, এই কথাটা চিন্তা করতেই তো মা শিহরিত হয়ে ওঠেন বা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন। আর এই অমঙ্গল কথাটা মনে হওয়ার কারণেই তিনি বারবার শিহরিত হয়ে উঠেছেন এবং বলেছেন, দুধ ছাই কি আমি আশঙ্কা করছি। 6 নম্বর প্রশ্ন দেখো আছে, রহিম চাচার ঝাড়া বলতে কি বোঝানো হয়েছে? গ্রাম অঞ্চলে প্রচলিত এক ধরনের সাধারণ চিকিৎসা বা টোটকা চিকিৎসা আছে। সেই টোটকা চিকিৎসা পদ্ধতিকে বলা হয়েছে যে রহিম চাচার ঝাড়া।
মানে গ্রাম অঞ্চলে সাধারণ যে চিকিৎসা পদ্ধতি বা টোটকা চিকিৎসা পদ্ধতি আছে সেটাকে বলা হচ্ছে রহিম চাচার ঝাড়া। যারা দরিদ্র লোকজন তারা সন্তানকে চিকিৎসা করতে পারেন না বা কুসংস্কারাচ্ছন্ন যে গ্রামীণ সাধারণ মানুষ আছে তারা সাধারণ অসুস্থতায় কখনো ডাক্তারের কাছে যেতে চান না। মূলত তারা এই ধরনের টোটকা চিকিৎসা বা ঝাড়ফুঁকের মাধ্যমেই সুস্থতা লাভ করার চেষ্টা চালিয়ে যান। এটাকেই বলা হচ্ছে যে গ্রামাঞ্চলের টোটকা চিকিৎসা বা রহিম চাচার ঝাড়া। এই শব্দটির মধ্য দিয়ে ওই প্রচলিত চিকিৎসা পদ্ধতির কথা বোঝানো হয়েছে। পরবর্তীতে প্রশ্ন আছে 7 নাম্বার, আমার লাটাই কিন্তু তারপরে দেখেছি ডট ডট দিয়ে ফুলঝুরি শিখা সম্মুখ পরে, মানে এখানে যে কয়েকটা লাইন আছে সেটি হচ্ছে আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি 7 নরিশিকা ভরে, খেজুরের গুড়ে নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে, ফুলঝুরি শিখা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে। এই যে কয়েকটা লাইন আছে এই লাইনটার যে কোনোটাই আসুক না কেন সেখানে তোমরা জ্ঞান লিখবে। এটা যে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খাবার এবং খেলার অনুষঙ্গের কথা বলা হয়েছে। এই বিষয়ে বলেছে যে মায়ের কাছে মৃত্যু পথযাত্রী ছেলেটার বিভিন্ন আবদার এই লাইন কয়টার মধ্যে তুলে ধরা হয়েছে। মায়ের কাছে মৃত্যু পথযাত্রী ছেলের যে বিভিন্ন আবদার তা এই লাইন কয়টির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যখন ছেলেটার একটু অনেক বেশি জ্বর হয়েছে, সে প্রলাপ বকছে, নানান ধরনের কিছু সে তার মায়ের কাছে দাবি জানাচ্ছে বা আবদার জানাচ্ছে, লাটাই যত্ন করে রাখতে বলেছে। গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খাবার যেমন ঢ্যাপের মোয়া, তারপর খেজুর গুড়ের নয়া পাটালি, তারপর ফুলঝুরি যে পিঠাগুলো আছে সবকিছু সাজিয়ে তার সামনে রাখতে বলেছে যখন সে সুস্থ হবে তখন। তার মানে মৃত্যু পথযাত্রী ছেলেটির বিভিন্ন আবদারের কথা এখানে তুলে ধরা হয়েছে। 8 নাম্বার আছে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনি এ কলি সাজে। পল্লী জননী এই কথাটি কেন বলেছিলেন? ছেলের জন্য উৎকণ্ঠার আবরণে এই কথাটির মাধ্যমে মূলত মাতৃস্নেহটাই বোঝানো হয়েছে। একদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, পল্লী জননীর সন্তান ঘরে ফিরছিলেন না। এমন সময়ে তার মা অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছিলেন বা আশঙ্কা দেখা দিয়েছে তার ছেলে কেন ফিরছে না। যখন সন্ধ্যাবেলা তার ছেলে গান গাইতে গাইতে ঘরে ফিরছিল তখন মা তাকে মূলত বকার ছলে তার আদর ভালোবাসাটাই প্রকাশ করেছিল। মুখ পোড়া বলে যে শব্দটা তিনি ব্যবহার করেছিলেন এই শব্দটির মাধ্যমে মূলত পল্লী জননী মায়ের স্নেহটাই প্রকাশ পেয়েছে। তারপরে আছে দেখো 9 নম্বরে, মুসলমানের আড়ং দেখিতে নাই। পল্লী জননী এ কথাটি কেন বলেছিল? মুসলমানের আড়ং দেখিতে নাই এটা বলেছিলেন এই কারণে যে আড়ংয়ে গিয়ে পুতুল কেনার পয়সা জোগাড় করতে পারেনি। এজন্য মা ছেলেকে বলেছেন যারা মুসলমান তাদেরকে আড়ং বা গ্রাম্য মেলায় যাওয়া ঠিক না বা যাওয়া উচিত না। এই কথাটি বলার কারণটা হচ্ছে দরিদ্র পল্লী জননী তার অনেক আর্থিক অনটন, ছোট একটি ছেলেকে নিয়ে সে কুঁড়ে ঘরে বসবাস করে, কিন্তু মেলায় যাওয়ার জন্য ছেলে যখন বায়না ধরে তখন ওই মেলায় গিয়ে সে যে পুতুল কিনবে সেই পুতুল কেনার জন্য টাকা দিতে পারে না তার মা। এ কারণে ছেলেকে বুঝিয়েছে যে মুসলমানদের গ্রামের মেলায় যেতে হয় না। কারণ হচ্ছে মা যাতে তার আর্থিক অনটনের কথাটা ছেলের সামনে প্রকাশ না হয়ে যায় এই কারণেই এই কথাটি বলেছে যে মুসলমানদের আড়ং দেখিতে যেতে হয়নি। আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা। পল্লী জননীর কোলে যে রুগ্ন ছেলেটি আছে সেই রুগ্ন ছেলেটির অসুস্থ অবস্থায় যে উপযুক্তভাবে সেবা শুশ্রূষা করতে পারছে না, শুধুমাত্র স্নেহই দিয়ে যাচ্ছে, কিন্তু উপযুক্ত খাবারের ব্যবস্থা করতে পারেনি। এই যে আক্ষেপটাই প্রকাশ পেয়েছে এই লাইনটার মাধ্যমে। ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণ এ সুর।
গ্রামীণ একটা মানে কুসংস্কার আছে যে হুতুম পেঁচার ডাক হচ্ছে অমঙ্গলের ডাক। যখন পল্লী জননী তার রুগ্ন অসুস্থ ছেলেটিকে নিয়ে রাত জাগছিলেন, তখন তার ঘরের চালে হুতুম পেঁচা ডেকে উঠেছিল এবং তিনি মনে করেছিলেন যে মরণের দূত বুঝি এই ডাকের সাথে তার ঘরে প্রবেশ করছে। এই কারণে তিনি আতঙ্কিত হয়ে উঠেছিলেন যে এই সুরটা তো অকল্যাণের বা অমঙ্গলের, তার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা বা তার সন্তান মারাই যাবে কিনা। পরবর্তীতে দেখো 12 নম্বর প্রশ্ন আছে, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আড়ংয়ের সময় বা মেলায় যাওয়ার সময় মা যখন তাকে প্রবোধ দিয়েছে, তখন ছেলে তাকে এমন প্রশ্ন করেছে যে দুঃখিনী মায়ের অক্ষমতা প্রকাশ পেয়ে গেছে। মূলত দুঃখিনী মায়ের দারিদ্রতা ও অক্ষমতা প্রকাশ পেয়েছে বলেই এখানে বলা হয়েছে যে উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। তার ছেলেকে যখন সে বলেছে যে আমরা মুসলমান যারা আছি, মুসলমানদের মেলায় যেতে নেই বা আড়ংয়ে যেতে নেই, তখন তার ছেলে পাল্টা প্রশ্ন করেছে, করিম গিয়েছে, আজিজ গিয়েছে, ওরাও তো মুসলমান, তাহলে ওরা মেলায় গিয়েছে, আমি কেন যেতে পারবো না? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পল্লী জননীর মায়ের যে দারিদ্র অবস্থাটা এবং অক্ষমতা আছে, যে সন্তানকে সামান্য পুতুল কেনার জন্য সে পয়সা দিতে পারে না, এই দিকটি প্রকাশ পেয়ে গিয়েছে। সম্মুখে তার ঘোরকচ্ছটি মহাকাল রাত পাতা, এটার মানে হচ্ছে যে রুগ্ন ছেলে শিওরে বসে থাকা মায়ের হৃদয়ের যে আতঙ্কিত অবস্থা আছে সেটিকে বোঝানো হয়েছে। কারণ রাত যত বাড়ছে তার অসুস্থ ছেলের রোগাক্রান্ত অবস্থা বা রোগ আরো বেশি বেড়ে যাচ্ছে, ছেলের প্রলাপ বকছে এবং নানান ধরনের অকল্যাণ সুর বা শব্দ সে শুনতে পাচ্ছে। এই রাতটা সে কিভাবে পাড়ি দিবে, আসলে এই রাতটা সে পাড়ি দিতে পারবে কিনা বা তার আগে তার সন্তান এই পৃথিবীর মায়া ত্যাগ করে যাবে কিনা, এই যে চিন্তাটা, এই চিন্তাটাকে বোঝানো হয়েছে ঘোর কোজ্ঝটি মহাকাল রাত পাতা। কোজ্ঝটি মানে হচ্ছে কুয়াশা, কুয়াশা আবৃত দীর্ঘ রাত। মনে হচ্ছে যে এই রাত শেষ হচ্ছে না, তার পল্লী জননী মায়ের কাছে মনে হচ্ছে যে এই রাতটা যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল, এখানে এটি মূলত রূপক অর্থে প্রকাশ করেছে যে তার সন্তানের আয়ু ধীরে ধীরে কমে আসছে। কবিতার প্রথমেই কিন্তু আমরা দেখেছি যে পল্লী জননী মায়ের ভাঙা ঘরে যে দীপটা আছে সেটি কিভাবে জ্বলছে, নিবু নিবু আকারে জ্বলছে। এই কারণে যে কোনো সময় দীপটি নিভে যেতে পারে। আবার তার ছেলে যে অসুস্থ, ছেলে যে রোগাক্রান্ত, এই সন্তানের যে রোগাক্রান্ত অবস্থাটা আছে সেটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে, কোনোভাবেই কমছে না এবং তার ছেলে এমন অবস্থা হচ্ছে যে মৃত্যু পথযাত্রী অবস্থা। এই কারণে সে এই লাইনটার মাধ্যমে বোঝানো হয়েছে যে দ্বীপটা যেরকম নিবু নিবু অবস্থা, ঠিক তেমনি ভাবে পল্লী জননী মায়ের ছেলেটারও আয়ু ফুরিয়ে আসছে, এই বিষয়টি বোঝানো হয়েছে। অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করেছি। অনুধাবনমূলক প্রশ্নের পরে আমরা চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্নে। এখানে দেখো আমি একটা স্টেম তৈরি করেছি বা উদ্দীপক তৈরি করেছি, সেটি হচ্ছে স্বামীহারা আলেয়া এক সন্তানের জননী। সন্তান রিফাতকে নিয়ে তার জীবনের যাবতীয় সংগ্রাম। রিফাত একবার জন্ডিসে আক্রান্ত হলে খাওয়া ঘুম উঠে যায় আলেয়ার। দিন রাত কেবল রিফাতকে নিয়েই চিন্তা করে। মসজিদে সে মানত করে যেন তার রিফাত সুস্থ হয়ে যায়। এখানে দেখো সন্তান কিন্তু একজন এবং রিফাতকে নিয়ে তার মায়ের দুশ্চিন্তা, এবং অসুস্থ হয়ে যাওয়ার পর কিন্তু তার মায়ের কি হয়ে যায়, দিন রাত খাওয়া ঘুম এক হয়ে যায়, কেবল রিফাতকে নিয়ে চিন্তা করছে, মসজিদে সে মানত করছে যে রিফাত যেন সুস্থ হয়ে যায়। এখানে প্রশ্ন আছে 1 নাম্বার, দেখো কাদের আড়ং দেখিতে নাই, উত্তর হচ্ছে মুসলমানের আড়ং দেখিতে নাই। খ নম্বর প্রশ্ন, পল্লী জননী কবিতায় মা নামাজের ঘরে মোমবাতি মানত করে কেন? নামাজের ঘরে মোমবাতি কেন মানত করে? সন্তানের আরোগ্য কামনায় বা সুস্থতা কামনায় নামাজের ঘরে ও দরগায় দান মানত করে, নামাজের ঘরে মোমবাতি মানত করে যাতে তার সন্তানটা সুস্থ হয়ে যায়। আর পল্লী জননী কবিতায় মায়ের সঙ্গে উদ্দীপকের আলেয়ার যে জীবন বাস্তবতার তুলনা করো, এখানে কতটুকু মিল আছে? এখানে দেখো অপত্য মাতৃস্নেহের মিল আছে, কিন্তু উদ্দীপকে কিন্তু কোনো জায়গায় দারিদ্রতার কথা প্রকাশ পায়নি।
কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, স্বামীহারা আলেয়া যেহেতু স্বামীহারা, তার মানে তার কিছু আর্থিক অনটন কিন্তু এখানে রয়েছে। আর আমাদের পল্লী জননী কবিতায় মায়েরও কিন্তু শুধুমাত্র একটা সন্তান রয়েছে, এবং এই সন্তান রিফাত কি হয়েছে, জন্ডিস আক্রান্ত হলে তার মার খাওয়া ঘুম উঠে গিয়েছে, দিনরাত রিফাতকে নিয়ে চিন্তা করেছে এবং মসজিদে সে মানত করেছে রিফাত যেন সুস্থ হয়ে যায়। আর পল্লী জননী কবিতায় তোমরা দেখবে যে তার পারিবারিক পরিবেশের কথা বর্ণনা দেয়া আছে, ঘরবাড়ির যে বর্ণনা দেয়া আছে সেটা কিন্তু নিতান্ত দরিদ্র অবস্থার কথা বলা হয়েছে, এবং রোগাক্রান্ত সন্তানকে নিয়ে মায়ের যে উৎকণ্ঠা, যে আবেগ, যে আশঙ্কাগুলো আছে, সেটি পল্লী জননী কবিতায় যেরকম প্রকাশ পেয়েছে ঠিক তেমনিভাবে উদ্দীপকেও প্রকাশ পেয়েছে। সন্তানের আরোগ্য কামনায় বা সুস্থতা কামনায় পল্লী জননী কবিতায় যেরকম মসজিদে মোমবাতি দেওয়ার কথা বলা হয়েছে, দরগায় দান দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক তেমনিভাবে উদ্দীপকের মধ্যেও কিন্তু আলেয়া মসজিদে মানত করেছে তার রিফাত যেন সুস্থ হয়ে যায়। আবার দেখো যে রিফাতকে নিয়ে দিন রাত কেবল আলেয়া চিন্তা করছে, ঠিক তেমনি ভাবেও তার মাও কিন্তু পল্লী জননী কবিতায় যে সন্তানটা আছে সেই সন্তানকে নিয়ে তার মাও অনেক বেশি দুশ্চিন্তায় রয়েছে। বারবার তার মনের মধ্যে অমঙ্গল আশঙ্কা যেটা আছে সেটি ভেসে উঠেছে। ঘর নম্বর প্রশ্নটা দেখো, সন্তান স্নেহের অসাধারণ প্রকাশ ঘটেছে আলোচ্য উদ্দীপক ও পল্লী জননী কবিতাটিতে মন্তব্যটি বিচার করো। মন্তব্যটি আসলে যথার্থ হয়েছে, কারণ হচ্ছে মাতৃস্নেহের তুলনা হয় না। ধনী হোক দরিদ্র হোক, মাতৃস্নেহের তুলনা করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ প্রতিটি সন্তানের জন্য মা যেরকম মঙ্গল চিন্তা করেন সেটি অন্য কেউ চিন্তা করতে পারে না, এবং সন্তানের অমঙ্গল আশঙ্কায় বা অসুস্থ হলে মা যেরকম উৎকণ্ঠিত হয়ে পড়েন, সেই উৎকণ্ঠার বহিঃপ্রকাশ কিন্তু পল্লী জননী কবিতাটিতে ঘটেছে, এবং সেই সাথে ঘটেছে কোথায়, আমাদের ওই উদ্দীপকটিতে। উদ্দীপকের কথা প্রথমে লিখবে, তারপর লিখবে হচ্ছে পল্লী জননী কবিতায় সন্তানের পাণ্ডুর গালে কি করেছে, মা বারবার চুমু খেয়েছে, সারা গায়ে হাত বুলিয়ে দিয়েছে, মাথার কাছে বসে থেকেছে, এবং নানান ধরনের কথা, ছেলের কথা মনে হয়েছে মায়ের, যে দরিদ্র অবস্থায় সন্তানকে সে সুচিকিৎসা দিতে পারেনি, তাকে ঠিকভাবে খাওয়াতে পারেনি, তার ছোটোখাটো আবদার পূরণ করতে পারেনি। এই যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু স্নেহের কারণেই হয়েছে, কারণ সন্তানের প্রতি মা অতিরিক্ত স্নেহ বাৎসল ছিল, এবং নানান ধরনের শব্দ, ধরো ডাহুক পাখির বাচ্চা চুরি করে নিয়েছে, সে বিরহী যে ডাহুক পাখি চিৎকার করছে, সেই চিৎকারের মধ্য দিয়ে কিন্তু পল্লী জননী কবিতার মায়ের যে হাহাকার আছে, সন্তান হারানোর যে আশঙ্কা আছে, সেটি প্রকাশ পেয়েছে। সন্তানের মঙ্গল কামনায় মা যেরকম বিভিন্ন জায়গায় প্রার্থনা করছে, সেই প্রার্থনার কথাটি প্রকাশ পেয়েছে। মূলত সন্তানের জন্য একজন মা যে কোনো কিছুই করতে প্রস্তুত, এই বিষয়টি প্রকাশ পেয়েছে পল্লী জননী কবিতা এবং আমাদের এই উদ্দীপকের মধ্যে। দুজনেই দরিদ্র, কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়েই সন্তানকে সুস্থ করার চেষ্টা করছে এবং সন্তানের মঙ্গল কামনা করছেন। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে পল্লী জননী কবিতাটির এই যে সৃজনশীল প্রশ্নটা আছে, আমি তোমাদের হালকা ধারণা দিয়েছি, পুরোপুরি গুছিয়ে বলিনি। আমি চেষ্টা করব তোমরা নিজেদের মতো করে গুছিয়ে লিখবে, কারণ উত্তরটা যদি আমি বলে দিই তাহলে তো তোমাদের মূল্যায়নটা ঠিকভাবে হবে না। আমি হালকা ধারণা দিয়েছি, তোমরা সুন্দরভাবে এটা গুছিয়ে লিখবে এবং আমাকে দেখাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং মাতৃস্নেহের যে রূপটি ফুটে উঠেছে সেটি ব্যাখ্যা করার যে বিষয়টি আছে, সেই বিষয়টি তোমরা নিজেরা আলোচনা করবে, কিন্তু উদ্দীপকটি তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।